নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন, 2016 সালে এসএলএসটি চাকরি প্রার্থীরা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন বা শিক্ষাকর্মীরা আছেন, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের জন্য সমবেদনা রইল, এবং যারা অযোগ্য ছিলেন কিন্তু তৃণমূল নেতাদের পয়সা দিয়ে চাকরি কিনেছেন তাদের প্রতি অবশ্যই একরাশ ধিক্কার রয়েছে। কিন্তু একথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বড়জোর আর দুটো বা তিনটে ডেট 2016 সালের প্যানেল যে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল, সেই রায়েই কিন্তু অনড় থাকতে চলেছে সুপ্রিম কোর্ট। অবশেষে 2016 সালের এই 26,000 পরীক্ষার্থীরই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট। কেন আমি এই কথাটি দায়িত্ব সহকারে বললাম, তার কারণ যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এসএসসি কে কন্ট্রোল করে, তিনি নিজেই চাইছে না যে এই 26,000 শিক্ষক শিক্ষার্থীদের চাকরিটা থাক। কারণ যদি এক্ষেত্রে কে যোগ্য আর কে অযোগ্য এই প্যানেল বা এসএসসি এটা চিহ্নিত করে দিতে পারে, তাহলে অযোগ্যদের চাকরি যাবে এবং যোগ্যদের চাকরি থাকবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে নির্দিষ্ট হয়ে যাবেন যে এই সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি চুরি হয়েছে। আর যদি 26,000 পুরো প্যানেলটাই চলে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ফেরিওয়ালা হিসাবে ফেরি করে বেড়াতে পারবে যে দুষ্ট চক্রের জন্য, বিরোধীদের জন্য, তাদের কেসের জন্য যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তাদের চাকরি চলে গেছে। মানুষ চাকরি দিতে পারে না, আর আমি চাকরি দিয়েছি, সেখানে চাকরি এরা খেয়ে নিয়েছে, এই কথা বলে কোর্টের নাম ভাঙিয়ে মানুষের কাছে রাজনীতির ফেরি করে বেড়াতে উনি সক্ষম হবে। এবং কেন আমি আপনাদের কাছে এই কথা বলতে চাইলাম বা বললাম, তার কারণ হচ্ছে এখনো অবধি এসএসসি যেভাবে কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট করে বলতে পারেনি কে অযোগ্য এবং কে যোগ্য, ঠিক সেরকম ভাবে এখন অবধি সুপ্রিম কোর্টেও কিন্তু এসএসসি বলতে পারেনি। যে এফিডেভিট এসএসসি জমা দিচ্ছে সেই সংখ্যা, আর যখন এসএসসির আইনজীবী কোর্টে দাঁড়িয়ে সংখ্যার কথা বলছে, সেই সংখ্যার মধ্যে কিন্তু তফাৎ দেখা যাচ্ছে। এসএসসি সুপ্রিম কোর্টে যে এফিডেভিট জমা দিয়েছে, সেই এফিডেভিটের হিসাবে 10,750 জন অযোগ্য এখনো অবধি। আবার যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী বলছে প্রধান বিচারপতির সামনে, তখন তারা বলছে এখন অবধি আমাদের 7,500 জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাহলে যে সংখ্যাটা এফিডেভিটে দিচ্ছে, সেই সংখ্যাটার সাথে বিস্তর ফারাক থেকে যাচ্ছে যখন এসএসসির আইনজীবীর সওয়াল জবাবের মধ্যে যে তথ্য তুলে ধরছে, এবং সেই তথ্য তুলে ধরার মধ্যে থেকে এখন অবধি তারা বলছে এখন অবধি আমরা এই অবধি চিহ্নিত করতে পেরেছি। তার মানে তারা এখনো পর্যন্ত তাদের আলটিমেট জায়গায় পৌঁছায়নি যে কে অযোগ্য আর কে যোগ্য, তাদেরকে কিভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে, বা এই নির্দিষ্ট সংখ্যা কিন্তু এখনো কোর্টের কাছে বলতে পারেনি। যেখানে দাঁড়িয়ে 2022 সালের 22শে এপ্রিল, 2024 সালের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক একই রকম ভাবে এই 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দিয়েছে। ঠিক একই রকম ভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু বারবার বলেছেন যে অত কিছু জেনে লাভ নেই, সেগ্রিগেট করা সম্ভব কি সম্ভব না, যোগ্য প্রার্থী আর অযোগ্য প্রার্থীদের মধ্যে বিচার করা বা বাছা সম্ভব কি সম্ভব না। কখনো এসএসসি বলেছে বাছা সম্ভব, কিন্তু এই কথা বলার পরে যে তথ্য এফিডেভিট আকারে তারা সুপ্রিম কোর্টে জমা করছে, পরে সওয়াল জবাবে সেটা পাল্টে যাচ্ছে। সুতরাং যখন এসএসসির মতো একটা প্রতিষ্ঠান এরকম কোনো কাজ করছে, তার মানে বুঝে নিতে হবে এর পেছনে কি মোটিভ কাজ করছে। তার মানে এর পেছনের মোটিভটা খুব নির্দিষ্ট, যে রাজ্য সরকার চায় না যে 26,000-এর মধ্যে থেকে সেগ্রিগেট করে কারা যোগ্য তাদের চাকরি থেকে যাক, আর কারা অযোগ্য তাদের চাকরি চলে যাক। উল্টে রাজ্য সরকার চায় যে 26,000 চাকরি প্রার্থীদের টোটাল চাকরিটাই, প্যানেলটাই বাতিল হয়ে যাক, যাতে পুরো 26,000 এই যে শিক্ষক বা শিক্ষা কর্মীদের যে চাকরি চলে যাচ্ছে, টোটাল টাকাটাই যাতে বেঁচে যায় এই রাজ্য সরকারের রাজকোষে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। হয়তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গেছিল, ওটা শুধুমাত্র দেখানো ছাড়া আর কিছু না।
যাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে উঠে বলতে পারে যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু চাকরি খেয়ে নেওয়ার জন্য এরা এসেছে। এটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলে তার রাজনীতি এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য এটা একটা সুদক্ষ পরিচালনা ছাড়া কিছু নয়। আজকে কিন্তু মামলাকারীদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সওয়াল জবাব করেছেন, সেখানে দাঁড়িয়ে কোথাও একটা প্রধান বিচারপতি কিন্তু উপলব্ধি করে ফেলেছেন, যার ফলে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতির সামনে এটা এস্টাবলিশ করে দিতে সক্ষম হয়েছে আজকে যে সত্যি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং যাতে অযোগ্যদের চিহ্নিত করা না যায় বা অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব না যায়, যার জন্য রাজ্য সরকার এসএসসি মিলে মিশেই এই দুর্নীতিটা এমনভাবে করেছে যাতে অযোগ্যকে কোনোদিন আপনারা আলাদা করতে পারবেন না। এবং সঙ্গে সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটাও বলেছে যে এখানে পরীক্ষা না দিয়েও চাকরি হয়েছে। এই কথা শুনেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবাক হয়ে যান। তিনি বলেন পরীক্ষা না দিয়ে চাকরি হয়েছে। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মন্ত্রীর মেয়ের কথা তুলে নিয়ে আসে যে সে পরীক্ষা না দিয়ে তার চাকরি হয়েছে। উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের কথা যে একজন শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়ি দিয়ে 50 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে শুধুমাত্র এই চাকরি দুর্নীতির টাকা। এই কথাও কিন্তু তাদের সামনে উঠে এসেছে। সুতরাং তার সঙ্গে সঙ্গে একজনের নাম করে রুদ্রপ্রসাদ ভট্টাচার্যর ওএমআর শিট ধরে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে যার ওএমআর শিটে দেখা যাচ্ছে যে সে 23 নাম্বার পেয়েছে, কিন্তু এসএসসি সার্ভারে দেখানো হয়েছে সে 53 নাম্বার পেয়েছে। সুতরাং এইভাবে পুরোপুরিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আঁকড়ে থেকে রাজ্য সরকার এই রিক্রুটমেন্টগুলো করেছে। এবং তারপরে তিনি সওয়াল করেছেন যে এই পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। তখন প্রধান বিচারপতি বলেছেন যে নতুন করে পরীক্ষা নেওয়াটা অনেক ঝামেলার ব্যাপার। তখন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে যারা যারা চাকরি যাচ্ছে তারাই পরীক্ষা দেবে, বয়সের লিমিটেশন এক্ষেত্রে দরকার নেই। আগামী দিন 10ই ফেব্রুয়ারি কিন্তু আবার ডেট দিয়েছে, এই কথার উপরে কিন্তু প্রধান বিচারপতি আর কিছু সেই সময় বলেনি। সুতরাং এখানেই আপনাদের ধরে নিতে হবে। অনেকে বলছেন সত্যি আমরা যোগ্যতার ভিত্তিতে পেয়েছি, সুতরাং আমাদেরকে নিয়ে কেন টানাটানি করা হচ্ছে? আপনাদের এটা ভাবতে হবে যে আজকে যে সমস্ত মামলাকারীরা মামলা করেছে, যে আজকে শুধু আপনাদের যোগ্যতার কথা এখানে প্রশ্ন আসছে না, প্রশ্ন আসছে এই সরকারের কর্মপদ্ধতির ওপরে। আজকে বঞ্চিত শুধু আপনারা হচ্ছেন তা নয়, বঞ্চিত হচ্ছে সেই 22 লক্ষ চাকরি প্রার্থী যারা 2016 সালে এসএলএসটি চাকরির পরীক্ষা দিয়েছিল। আজকে ভাবুন তো, তাদের মধ্যেও অনেক আছে যারা জানেও না যে তারা পরীক্ষায় পাশ করেছিল। তাদের যোগ্যতা থাকার পরেও তারা মেনে নিয়েছে যে তারা পরীক্ষায় পাশ করেনি। তারা এটা মেনে নিয়েছে যে আপনারা পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা উপলব্ধি করতে পারছে যে তাদের ন্যায্য চাকরিগুলোকে বলে দিয়ে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে। সুতরাং শুধুমাত্র যারা যোগ্যতার ভিত্তিতে আজকে চাকরি করছেন তারাই বঞ্চিত হচ্ছেন তা নয়, বঞ্চিত হচ্ছেন সেই 22 লক্ষ চাকরি প্রার্থী যারা চাকরির জন্য পরীক্ষাটা দিয়েছিলেন 2016 সালে। বঞ্চিত কিন্তু তারাও হচ্ছে। এই যে সিস্টেমে এরা চুরি করেছে, এই সিস্টেমটার বিরুদ্ধে কিন্তু লড়াই চলছে। এই সিস্টেমটার বিরুদ্ধে লড়াই চলছে। একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন, প্রধান বিচারপতি কিন্তু এই কথা বলেছেন যে যেভাবেই হোক একজন অযোগ্য যেন এই চাকরিতে না থাকে, একজন অযোগ্য যেন এই চাকরিতে না থাকে। সুতরাং নিদর্শন কিন্তু সুপ্রিম কোর্টে আছে 2015 সাল 2021 সালেও, যেখানে দাঁড়িয়ে একজনও অযোগ্য মানুষ যাতে না থাকতে পারে তার জন্য কিন্তু পুরো প্যানেল বাতিলও করেছে সুপ্রিম কোর্ট। এই নিদর্শন রয়েছে। সুতরাং এই যে জায়গায় আপনাদের চিন্তা করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে যখন 500,000 ছড়িয়েই আমি ভোট কুড়াতে পারছি, ভোট কিনতে পাচ্ছি, আর যেভাবে রাজ্যের কোষাগারের অবস্থা, সেখানে দাঁড়িয়ে যদি 26,000 চাকরিটা চলে যায়, পুরো এন্টায়ার টাকাটাই তার বেঁচে যাবে, যেখান থেকে সে
আগামী দিনে যে 5 লক্ষ মহিলারা নতুন করে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করছে, তাদের লক্ষ্মী ভান্ডারের টাকাটা তিনি এই টাকা থেকে দিতে পারবে, যার ফলে 5 লক্ষ ভোট তিনি সিকিউর করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং আছে এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা আরো বাড়ানোর। সুতরাং বলতেই পারেন যে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী চায় না যে এই 26,000-এর চাকরি থাকুক, কারণ এই 26,000-এর চাকরি যাওয়া মানে শুধু 26,000 শিক্ষক শিক্ষিকারই চাকরি যাচ্ছে না, 26,000 পরিবারেরই চাকরি যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে 26,000 পরিবার মানে যদি পরিবারে 4 জন করে ধরে রাখেন, তাহলে আজকে তারা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভাবতে পেরেছেন? এই সরকারকে আপনারা 3বার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, আর আজকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার। ইচ্ছাকৃতভাবে এসএসসি কে দিয়ে বারবার এই সংখ্যার পরিবর্তন করছে। না হলে ভাবতে পেরেছেন উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের মতো একটা আদালত, সেখানে গিয়ে এফিডেভিটে নাম্বার 1 দিচ্ছে, আর সেখানে এসএসসির আইনজীবী যখন সওয়াল জবাব করছে সেখানে নাম্বার 1 দিচ্ছে। এটা ইচ্ছাকৃত ছাড়া আর কি? আপনাদের কি মনে হয়? আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।